এখন আমি আদার ব্যাপারে জাহাজের খবর নিব। কথা হচ্ছে যে উনি তো না এক এক সময় এক এক কথা বলেন, যে দেশে আছেন সেই দেশ ও এক এক রকম এক এক সময় এক এক রকম কথা বলেন। একবার বলেন যে তাদের সংসদীয় কমিটি বলছে যে ভারতের মাটি ব্যবহার করতে দিবে না রাজনৈতিক বক্তব্য দেওয়ার ক্ষেত্রে। আবার উনি শুনি যে আবার 5 তারিখে বক্তব্য দিবেন। এখন উনি বক্তব্য দেওয়া, উনি বক্তব্য না দেওয়া বা নানান রকমের, একবার শুনি ওনার রেকর্ডেড বক্তব্য শোনাবেন, একবার শুনি উনি জনসমক্ষে আসবেন। তো এইগুলো তো একেবারেই সোশ্যাল মিডিয়ার কিছু বক্তব্য, এটার অথেন্টিসিটি নিয়ে তো আমাদের কাছে কোনো প্রমাণ নাই। এক, সেকেন্ডলি হচ্ছে উনি বক্তব্য দেখ অথবা না দেখ, তাতে আমাদের এই ট্রাইব্যুনালের সাথে তো এইসব কাজের কোনো সম্পর্ক নাই। আমাদের দরকার হচ্ছে যে উনি দণ্ডপ্রাপ্ত। আমাদের সরকারের এখন কাজ হচ্ছে এই রায়টা কিভাবে বাস্তবায়ন করা যায়। সেই বাস্তবায়ন করতে গেলে তাকে আনার একটা ব্যাপার থাকে, আর তাকে যদি আনা না যায় বাস্তবায়নটা দেরি হবে। আর উনি কোথায় কিভাবে বলবেন কি বলবেন না, কি করবেন না, আসলে এই বিষয়ে আমাদের এখতিয়ার বহির্ভূত কাজ। এইটা আমি খসড়া আইনটা দেখেছি। আইনটা প্রণয়ন হওয়ার পরে আমরা হয়তো আরও মন্তব্য করতে পারবো। তবে যেটুকুন আমরা খসড়া আইনে দেখেছি তাতে খুব একটা কনফ্লিক্টিং কিছু দেখছি না। কিছু কিছু গুম স্বতন্ত্র ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে, আর কিছু কিছু গুম যেটা মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য হবে। যদি সিস্টেমেটিক এবং ওয়াইড স্প্রেড হয় তাহলে এটা মানবতা বিরোধী অপরাধ হিসেবে এই ট্রাইব্যুনালে বিচার্য। আর যদি সেটা ইন্ডিভিজুয়াল একটা গুমের ঘটনা হয় তাহলে এটা স্বতন্ত্র ফৌজদারি অপরাধ এবং গুম বলে গণ্য হবে। এবং একটা জিনিস আপনি যেটা বলেছেন, আমি খসড়ায় যেটুকুন দেখেছি সেটা হচ্ছে স্বতন্ত্র অপরাধ যেটা হবে ওইটা হবে গুম, আর সিস্টেমেটিক এবং ওয়াইড স্প্রেড যেটা হবে এটি কিন্তু আর গুম হিসেবে গণ্য হবে না, এটা মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য হবে। এরকম একটা খসড়া আইনটায় আমরা এরকম প্রস্তাবনায় দেখেছি। তবে চূড়ান্ত আইন প্রণয়ন হওয়ার পরে আমরা এই বিষয়ে আরও বলতে আপনি মানে মাঠের কথা যদি আমাকে কোর্টে বলতে বলেন তাহলে তো আমরা কনফ্লিক্টিং হয়ে যেতে পারে। বিষয়টা হচ্ছে উনি যদি ধরেন আসেন, ওনার বিরুদ্ধে তো আমাদের কনভিকশন বা সেন্টেন্স আছে, উনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত। তো মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি যদি দেশে আসে তাহলে ওই রায়টা তো কার্যকর হবে, আইন অনুযায়ী রায়টা কার্যকর হবে। এখন উনি যদি আপিল করতে না পারেন অথবা আপিল না করেন, যেভাবেই আপনি বলেন, উনি যদি আপিল না করেন অথবা আপিল করতে না পারেন, আইনে যদি বার থাকে, অথবা যদি উনি করতে পারেন, উনি যদি আপিল করতে পারেন তাহলে এক প্রক্রিয়া শেষ হবে। উনি যদি আপিল করার সুযোগ না থাকে আইন অনুযায়ী, তাহলে তো রায় অন্যভাবে বাস্তবায়ন হবে। আর আপিল করতে পারলে আপিল নিষ্পত্তি সাপেক্ষে তার রায় বাস্তবায়ন হবে। এখন এইটা তো তখন বলা যাবে। আমি অগ্রিম কি করে বলবো যে আসলে আমি তাকে ফাঁসি দিতে পারবো অথবা কার্যকর করতে পারবো অথবা পারবো না, কোনোটাই তো বলা মুশকিল। এটা তো আইনে যেভাবে আছে তাই। কিন্তু এই প্রশ্ন উঠতে পারে ওনার আশার সাপেক্ষে। উনি না আসলে এইসব আলোচনা অর্থহীন। উনি আসার পরে তার পদক্ষেপের উপরে নির্ভর করবে ওই রায়টা কি প্রক্রিয়ায় বাস্তবায়ন হবে। তবে আইনটা হচ্ছে যে তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত, তার মৃত্যুদণ্ড কার্যকর হবে তাকে পাওয়া গেলে, যদি অন্যভাবে আর কোনো কিছু না থাকে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। আচ্ছা, মৃত্যুদণ্ডের ক্ষেত্রে আমাদের দেশে কেউ বেল পেয়েছেন নজির নেই। এটা আপিল নিষ্পত্তি সাপেক্ষে ফয়সালা হয়। যারা যাবজ্জীবন প্রাপ্ত তারা জামিন পেতে পারে, নজির আছে। কিন্তু নির্বাহী আদেশ তো আর আমাদের ব্যাপার না, নির্বাহী আদেশ তো সরকারের সাথে তাদের ব্যাপার, সেই বিষয়ে তো আমি কিছু বলতে পারবো না। তবে আইনগতভাবে যেটা আছে যে উনি যে সুযোগটা আছে, উনি দেশে আসলে উনি যদি আপিল করার সুযোগ আইন অনুযায়ী থাকে, আর যদি উনি আপিল করেন তাহলে আপিল নিষ্পত্তি সাপেক্ষে হবে। আর আপিল যদি তার করার এখতিয়ার না থাকে বা আপিল করার যদি আইনগত সুযোগ না থাকে তাহলে যাভাবে নিষ্পত্তি হয় সেভাবে হবে। এটা সম্পূর্ণ
আইন অনুযায়ী বাস্তবায়ন হবে, আর বাইরে কিছু বলার নেই। এর আগে বলেছিলেন যে শেখ হাসিনাকে আনার বিষয়টা, আসার বিষয়টা না, তাহলে ওনার কি আসা নাকি আনা কোনটা? আশা এবং আনা, আপনি যেটা বলছেন যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশা এবং আনা দুইটাই তো বলা যায়। উনি আসতেও পারেন, আনতেও পারেন। সরকার তাকে আনার জন্য চেষ্টা করছে। উনি নিজে নিজে যদি এসে যদি উনি আইনের কাছে সমর্পণ করেন নিজেকে, উনি নিজে নিজে এসে আইনের কাছে সমর্পণ করতে পারেন নিজেকে, অথবা তাকে আনা যেতে পারে। দুই প্রক্রিয়াই তো মানে ওপেন আছে। এখন এই প্রশ্নও তো আমি কি উত্তর দিব বলেন? কারণ হচ্ছে যে সরকার তো তার রায় বাস্তবায়নের জন্য আইনগতভাবে তার যে প্রক্রিয়া সেটা সরকার করছে। পাশাপাশি উনি যদি নিজে থেকে আসার চেষ্টা করেন এবং আইনে নিজেকে আত্মসমর্পণ করেন বা যে প্রক্রিয়াই করেন, সেটা সেভাবে হবে। এই বিষয়ে তো আসলে মানে কি বলবো, বলার তো কিছু নেই। আইনে আপিলের সুযোগ আছে কিনা এর আগে আমি বলেছি যে আইনে যে সেকশন 21 সাবসেকশন 2 or 3 ওখানে সেখানে দেখবেন যে ওখানে বলা আছে যে 30 দিনের মধ্যে তাকে আপিল করতে হবে। ওই সেকশনটার মধ্যে আবার বলছে যে 30 দিন অতিবাহিত হওয়ার পরে তার কোনো আপিল দায়ের করা যাবে না। এখন যেহেতু অ্যাপিলেট ডিভিশনে উনি আপিল কথার কথা, উনি যদি আসেন, উনি যদি আপিল দায়ের করার চেষ্টা করেন বা করেন, সেক্ষেত্রে সেটা অ্যাপিলেট কোর্ট দেখবে আইন অনুযায়ী তার আপিল নেওয়ার সুযোগ আছে কিনা বা নাই। আমরা আপাতত দেখি যে 21-3 অনুযায়ী যেহেতু 30 দিন পার হয়ে গেছে এবং যেহেতু ওই সেকশনে বলছে যে এরপরে আর কোনো আপিল লাই করবে না, অতএব আপিলের সুযোগ নাই বলে আইন অনুযায়ী আমার মনে হয়। 104 কমপ্লিট জাস্টিস, শোনেন, 104 হলো যখন কোনো আপিল হয়, কোনো প্রসিডিং যখন অ্যাপিলেট কোর্টের সামনে থাকে, তখন কমপ্লিট জাস্টিসের প্রশ্ন ওঠে। এর আগেই যদি মানে আপিলটা অ্যাডমিসিবল কি অ্যাডমিসিবল না, সেখানে কমপ্লিট জাস্টিসের বিষয়টা দেখা যাক কি হয়। দেখেন, বেনজির আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে। আমাদের ট্রাইব্যুনালের কাজ হচ্ছে তাকে গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া। এই পরোয়ানাটা বাস্তবায়ন করে বা এক্সিকিউশন করে সরকার। আমাদের ওখানে যে মানে বেনজির আহমেদকে দেশে আনার যে প্রক্রিয়াটা, আপনারা ইতিমধ্যে আমাদের মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়ের ব্যাখ্যা আপনি শুনেছেন। তাকে আনার জন্যে আমাদের সরকারের পক্ষ থেকে সেখানে একটা ল ফার্ম নিযুক্ত করা হয়েছে, কিন্তু সেইটা মানে আদৌ তিনি জামিন পেয়েছেন কিনা, অথবা যদি পেয়ে থাকেন তাহলে কোন টাইপ জামিন পেলেন এবং বাকি প্রক্রিয়া কিভাবে হবে, এটা আসলে গভর্নমেন্ট বলতে পারবে ভালো। এটা তো আমাদের কোনো কাজ না, আমাদের ফাংশন আমরা দিয়েছি। মেজর মুজাফফরকে 2 দিনের জিজ্ঞাসাবাদের আদেশ আছে। সে আদেশ অনুযায়ী আমরা এখন পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ আমাদের এখান থেকে করা হয় নাই, তবে তাকে যে কোনো সময়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এবং সেখানে আপনি জানেন যে আমাদের আনুষঙ্গিক ইনভেস্টিগেশন চলছে। তাকে জিজ্ঞাসাবাদের প্রশ্নটা উঠবে অন্য ইনভেস্টিগেশনের, যখন আমাদের কিছু ম্যাটেরিয়াল ইনভেস্টিগেশন ওখানে আছে, সেই ইনভেস্টিগেশনের সাথে যখন প্রয়োজন হবে তাকে জিজ্ঞাসাবাদের, ঠিক ওই মুহূর্তে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এই জন্যেই তার জিজ্ঞাসাবাদের বিষয়টা আমরা আপাতত মানে হাতে রেখেছে। আমাদের অন্য ইনভেস্টিগেশন চলছে, ওই ইনভেস্টিগেশনের সাথে যখন এটা রিকোয়ারমেন্ট হবে যে তাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদের, তখন একত্রে করা হবে।